শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে নেওয়া হয়েছে আদালতে। 10 দিনের রিমান্ড চায় পুলিশ। অনিয়ম আর দুর্নীতির আখড়া কুষ্টিয়ার তালবাড়ি ভূমি অফিস, সব কাজে দিতে হয় ঘুষ, জিম্মি সাধারণ মানুষ। ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, পানিবন্দী লাখো মানুষ, আজ থেকে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। কুড়িগ্রামে উলিপুরে তীব্র নদী ভাঙন, নিঃস্ব শতাধিক পরিবার, পাওবুর উদাসীনতায় দুষছে ভুক্তভোগীরা। এবং টেস্ট ও টি-20 সিরিজ খেলতে ভারতের মাঠে অনুশীলনে শান্তরা, বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে ভারতকে সমীহ করার পরামর্শ। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। আদালতে হাজির করা হয়েছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এছাড়া হাজির করা হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে। মঙ্গলবার রাজধানীর সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় সরগরম হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। এদিকে কিছুক্ষণ আগে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে। তাকেও হাজির করা হবে নিম্ন আদালতে। প্রত্যেকেই 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রয়েছে হত্যাসহ একাধিক মামলা। আদালতে তোলা হচ্ছে ৭১ টিভি সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ডোনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা সকাল ৯টার দিকে ৩ জনকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। শ্যামল দত্ত, ভোরের কাগজের সম্পাদক, এবং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এছাড়া মোজাম্মেল বাবু যিনি ৭১ টেলিভিশনের সাবেক সিইও, এবং ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম নেতা শাহরিয়ার কবিরকে কিন্তু সকাল ৯টার দিকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসে, এবং ৯:৩০ কিছুক্ষণ পরে কিন্তু আদালতে তাদেরকে তোলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সবশেষ যে তথ্য, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখন কত দিনের রিমান্ড মঞ্জুর করবে সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এর বাইরে আমরা আরো বেশ কিছু আসামিকে নিয়ে আসা হয়েছে বলে আমরা খবর পেয়েছি, যিনি আশুলিয়ার একটি থানার মামলায়, যেটি ছাত্রদেরকে পুড়িয়ে মারার পরে পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক ঢাকা পুলিশের সাবেক একজন অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল কাফি, তার 5 দিনের রিমান্ড শেষ হয়েছে এবং তাকেও আদালতে হাজির করা হতে পারে আজকে, এবং হয়তো তাদেরকে নতুন করে রিমান্ড চাওয়া হবে অথবা কারাগারে প্রেরণ করা হতে পারে বলে আমরা এতটুকু জানতে পেরেছি। এবং আমরা 3 জন যে আসামি পেয়েছি, এর বাইরেও কিন্তু গতকাল রাতেও বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি, এবং আমরা জানি যে গত পরশুদিন রাতে মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তাদেরকে কিন্তু সীমান্তের কাছাকাছি থেকে, অর্থাৎ ময়মনসিংহ সীমান্ত থেকে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে রাতে কিন্তু তাদেরকে ডিবিতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সকালে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগের বেশ কয়েকজন আসামির ব্যাপারে যেটি হয়েছিল যে আদালত প্রাঙ্গণে তোলানোর সময় কিন্তু সেখানে উৎসুক জনতা এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু তাদেরকে ধাওয়া করে এবং সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটেছিল। ফলে আজকে কিন্তু আদালত প্রাঙ্গণে সে অবস্থা কোনো রকমই ছিল না এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। এবং কিছুক্ষণ পরে হয়তো আমাদের আদালতের সরকার পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু বের হয়ে ব্রিফ করবেন আমাদেরকে। তখন হয়তো আমরা জানতে পাবো যে কতদিনের রিমান্ড তাকে দেওয়া হয়েছে এবং আদৌ রিমান্ড দেওয়া হলো কিনা, সেই বিষয়টা আমরা কিছুক্ষণ পরে হয়তো নিশ্চিত করাতে পারবো আপনাকে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ পরিস্থিতি। ডোনা, ধন্যবাদ আপনাকে। কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বন্ধুরাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা জয় হিন্দ কেন বলা যাবে না, এমন প্রশ্ন করা সাংবাদিক ৭১ টিভির
দেখছেন সংবাদ সকাল। বন্ধুরাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা জয় হিন্দ কেন বলা যাবে না এমন প্রশ্ন করার সাংবাদিক ৭১ টিভি সিইও মোজাম্মেল বাবু বিভিন্ন সময় দিতেন চাটুকারী বক্তব্য। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে ছিলেন। উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি। প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা সহ নিজেও মেতে উঠতেন হাসি ঠাট্টায়। এ নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না। এভাবেই বিভিন্ন সময়ে চাটুকারী বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। নেত্রী, আপনি আমাদেরকে দাওয়াত না দিলেও আমরা অনেকেই আপনার পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে দেখা যায় এ মোজাম্মেল বাবুকে। দিতেন উস্কানিমূলক বক্তব্য। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন। আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। এতক্ষণ যার কথা শুনলেন তিনি ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। সাংবাদিক না হয়েও হয়েছিলেন এডিটর গিল্ডসের সভাপতি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে আলোচনায় এসেছেন একের পর এক। মোজাম্মেল বাবু প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। এতেও চুপ থাকেননি তিনি। সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর ২ মেয়াদে। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। রাজুকে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলে ১০ কাঠার প্লট ও নিজের নামে উত্তরায় ৬০ কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ম্যানেজ করে অবৈধভাবে নিজের ভগ্নিপতিকে নিয়োগ দেন ডিপিডিসির এমডি হিসেবে। এখানেও শেষ নয় মোজাম্মেল বাবুর অপকর্মের ফিরিস্তি। বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা, ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক থেকে শুরু করে লাভজনক সব পদে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজে যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। আওয়ামী লীগের ক্ষমতাকালে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় এ সাংবাদিককে। উনি যে জাতিকে লিখেছিলেন, আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেল মাঝে আসতে হয়। উনি ৩টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। হ্যাঁ জি, সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি জানতাম না। একই সংবাদ সম্মেলনে পানি নিয়ে যে কোনো চিন্তায় ভারতের মাধ্যমে সমাধানের কথা জানান তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানিবন্দী হয়ে চরম বিপাকে লাখো মানুষ। এদিকে পরিস্থিতি উন্নতির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানান মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত। সহকর্মীদের পাঠানো তথ্য হচ্ছে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণে যশোরের অভয়নগর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী অন্তত ২৮ গ্রামের মানুষ। মানবেতর জীবন পার করছেন স্থানীয় বাসিন্দারা। তলিয়ে গেছে ৫৯০ হেক্টর রোপা আমনের ফসলি জমি ও ৩৫ হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে ৩২০টি মাছের ঘের। ১৮০ না ২০০ বিঘের ঘের ভেসে গেছে এবং কোটি কোটি টাকার সম্পদ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাছ শাক বেশি ২০০ বিঘে ঘের প্লাবিত হয়ে গেছে। কোনো নেট পাটা খুঁটো ঠেক হয়নি। বর্ষণে স্থবির খুলনার জনজীবন। তলিয়েছে শহরের রাস্তাঘাট সহ অধিকাংশ বাড়ির নিচতলা। চরম দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ। এই গাড়ি নিয়ে বাইরে এলাম কিছুক্ষণ আগে, রোডে কোনো ভাড়া তো কিছু নাই, যে খালি গাড়ি নিয়ে দৌড়চ্ছি, কোনো ভাড়া নাই। কদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাগেরহাট শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগের বাজার ও আলিয়া মাদ্রাসা সড়ক। বিপাকে নগরবাসী। বন্যার পানিতে টোটালি কোনো লোকজন কাস্টমারই আসতেছে না, যে পরিস্থিতি পুরো পানি মার্কেট ভরে গেছে। এদিকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফকিরহাট, মোল্লাহাট, মোরেলগঞ্জ
শরণখোলা, কচুয়া, মোংলা ও রামপালের ঘেরের মাছ ভেসে গেছে। এই ৩-৪ দিনের বৃষ্টিতে আমরা খুব সমস্যায় আছি, সব জায়গা ভেসে গেছে, ঠিক আছে, মাছ পোনা সবকিছু তো তলিয়ে গেছে, এখন আমাদের খুব সমস্যা। গবাদি পশু নিয়ে বিবাদে আছি এই, আর ঘেরের কথা আর কি বলবো, ঘেরের উপরে হাঁটু পানির উপরে। গেল শুক্রবার থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বইছে দমকা হাওয়া, ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না, কোনো কাজ কাম করতে পারছিনি। পানিতে নিমজ্জিত নোয়াখালী জেলা। সূর্যের দেখা মেলায় জনমনে ফিরেছে স্বস্তি। দ্রুত পানি কমে আসবে বলে প্রত্যাশা শহরবাসীর। ইনশাল্লাহ আজকে রোদ উঠছে, দেখা যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি পানি কমে কিছুটা স্বস্তি ফিরে আসে আর কি। রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারছড়, বরকল, জুরাছড়ি সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত ১৫,০০০ মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কুড়িগ্রামে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র হয়ে উঠেছে ধরলা নদীর ভাঙন। এতে ২ সপ্তাহে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। এই অবস্থা চলতে থাকলেও শুধু ব্যবস্থা নেওয়ার কথা বলে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। নদী ভাঙনের কবলে পড়ে কেউ সরাচ্ছেন ঘরবাড়ি, আবার কেউ বা গাছপালা। নদী গর্ভে বিলীন হচ্ছে একের পর এক ফসলি জমি। এমন অবস্থায় নিদারুণ কষ্টে ভুক্তভোগীরা। এমন চিত্র কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার এলাকার ধরলার বাম তীরে গেল ১ মাস ধরে ভাঙন অব্যাহত থাকায় বসতভিটা, গাছপালা ও ফসলি জমি হারিয়েছে অসংখ্য পরিবার। আমার পিছনে যে জায়গাটা, এই জায়গাটা আমার বসত বাড়ি। আমার চোখের সামনে আমার বাড়িটি ভেঙে গেল এবং আমার আত্মীয় স্বজনের অনেক কবর হয়েছে, এখানে সব কিছু ভেঙে গেল। এমন ভাঙন ভাঙছে, আমার পাশে একটা পাকা করা মসজিদ ছিল, আমরা খুব কষ্ট করি মসজিদটা তুলছি এবং আমার বাপ চাচারা অনেক দুঃখ কষ্ট করে মসজিদটা তুলছে। আমরা এই মসজিদটা রক্ষা করতে পারি নাই। আমাদের বাড়ি ঘর মসজিদ সামনে ছিল, সব ভাঙি গেছে। আমরা নদী এলাকার লোক, আমরা খুব দুঃখে কষ্টে আমরা বসবাস করতেছি। ভাঙন রোধে কোনো প্রতিকার না দেখে দুশ্চিন্তায় দিন কাটছে হুমকিতে থাকা পরিবারগুলোর। এই পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বাড়ি ঘর ভাঙি চুরি যাবা নাকি, যে আগের বাড়ি গেলে পাশের বাড়িতে ধরে মানে অবস্থা আছে দিয়ে ভেঙেছে তাই যায়, গরিব মানুষ যাওয়ার বুদ্ধি নাই। নদী খননের জন্য যে ব্যবস্থা নিয়েছিল, এই ব্যবস্থায় কোনো কাজ হয় নাই। এখন আমাদের পাশে যে নিরীহ মানুষগুলো, এদেরও বাড়ি ঘর ভাঙতেছে, কিন্তু সরকার ব্যবস্থা না নিলে এর আমাদের কোনো প্রতিবাদ করার কোনো উপায় নাই। সরকারি প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকা রক্ষায় কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলায় আমরা এই বর্ষায় প্রচুর ইমার্জেন্সি কাজ আমরা বাস্তবায়ন করেছি ইতিমধ্যে, এখনো আমাদের চলমান আছে। আমরা যেসব এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে, স্কুল, কলেজ বা সরকারি প্রতিষ্ঠান, সেগুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের যেখানে ঘনবসতি আছে সেসব এলাকাও আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। এছাড়াও গেল ৩ মাসে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের ভাঙনে বসতভিটা হারিয়েছে প্রায় ৭ শতাধিক পরিবার। সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে ভাঙন আতঙ্কে দিন পার করা মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিস। জমির নাম খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজের ক্ষেত্রেই এখানে দিতে হয় ঘুষ। অফিস কর্মকর্তা জেসমিনকে খুশি করতে পারলেই মেলে সেবা, না দিতে পারলে ঘুরতে হয় দিনের পর দিন, হতে হয় হয়রানির শিকার। এই অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিসের কর্মকর্তা জেসমিন আক্তারের প্রকাশ্য ঘুষ লেনদেনের চিত্র। এভাবেই তিনি এই অফিসে জমির নাম খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজের জন্যই সেবাগ্রহীদের কাছ থেকে নেন ৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। দীর্ঘদিন ধরে এমন অনিয়মকে নিয়মে পরিণত করেছে এই অফিসের কর্মকর্তা জেসমিন আক্তার। তাকে টাকা দিলে কাজ হয়, না দিলে ঘুরতে হয় দিনের পর দিন, এমনই অভিযোগ সেবা প্রার্থীদের। মিরপুর তহসিল অফিসে যাই যখন আমরা ওই অনলাইনে আবেদন করি, আমি নিজেও আবেদন করছিলাম,
একদম লিগেল, যেটা সে তার কাছে আবেদন না করার কারণে সে যেই প্রতিবেদন তার কাছে আসে সে তখন এটা বাতিল করে দেয়। আমাদের ওয়ারের সার্টিফিকেট নিয়ে সবার কাগজপাতি জমা দিলাম, ওই সার্টিফিকেট দেখেই পার্শ্ববর্তী একটা লোক বাড়ি করে ওনার নামে টাকার বিনিময়ে খারিজ করে বের করে দিয়েছে। সরকারি রেট লাগে 1150 টাকা, অনলাইন 300 টাকা, তো 1500 টাকা খরচ হয়। তা আমার কাছ থেকে উনি 5,500 টাকা চাইলো। ভুক্তভোগীরা বলছেন টাকার বিনিময়ে সবই করা সম্ভব এই জেসমিনের কাছে, তাই এই ভূমি কর্মকর্তা জেসমিনের বিরুদ্ধে ব্যবস্থা সহ এমন হয়রানির হাত থেকে মুক্তি চাই তারা। আমার একটা জমি আমার বাপ খারিজ করেছে অথচাই 87 সালে, তারপর 94 সালে আবার ফের ওই জমি অন্য লোকের মাধ্যম দিয়ে জাল দলিল করা, সে জমি আবার দেখা যাচ্ছে দাগ ধরেই আর একজন খারিজ করে নিচ্ছে। বনি থেকে জমি কিনেছি, সে জমি ধরেন 6 বছর পার হয়ে গেল, জমি এখন দলিল বাতাইছে না, গেলি পারে খালি ঘুরে ঘুরে দেয়। ওর টাকা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, কত টাকাও দেবো না, দলিল দেবো না। আমার একটা জমির নাম খারিজ করতে গেছিলাম, তাতে 30,000 টাকা চাই। এই জন্য আমি ধরো জমির নাম না খারিজ করে চলে আসছি। আমরা চাই ঘুষমুক্ত দেশ। এ বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তা জেসমিন আক্তারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মিরপুর ভূমি অফিসের সহকারী কমিশনার বলছেন এ ধরনের ঘটনার সাথে তিনি জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। আমরা তাকে কারণ দর্শাবো, কারণ দর্শানোর পরে সে আসলে কি হয়েছে সে সেটা কারণ ব্যাখ্যা করবে, পরে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজেশে সাধারণ মানুষের হয়রানি বন্ধে দ্রুতই কার্যকারী পদক্ষেপের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল।